অন্য কাউকে বিয়ে করেছি, ও অন্য কাউকে বিয়ে করেছে, আমরা দুজন একসাথে প্রেম করে একটা জিনিসই বুঝেছি, তার জন্য হয়তো একটা অনেক বড় ধাপ পড়বে। হলেও সেটা প্রেম। 20 বছর বাদে যখন তার মুখোমুখি হব তখন তাকে বলবো, যা মনকে দুঃখ দেয় তাও। আমি কি তাহলে? আজকে আপনাদের সাথে এবং আমাদের সাথে এমন একজন মানুষ আছেন যিনি আপনার এবং আমার সবার খুব প্রিয়। আপনাদের সকালবেলার মোটিভেশন থেকে শুরু করে রাত্রেবেলার বিভিন্ন সত্য ঘটনা, যে চ্যানেলটি না ফলো করলেই নয় সেটি হলো একমাত্র গৌরব লোপাগার। এবং প্রিয়াঙ্কা দিও আমাদের সাথে রয়েছেন। থ্যাংক ইউ এখানে আসার জন্য, এবং আজকে আমরা সুন্দর গল্প করবো, কথা বলবো। অসাধারণ লাগছে একটা, মানে বিকেলের একটা যে আকাশ দেখতে দেখতে একটা ইন্টারভিউ, এরকম কি সবসময় পাওয়া যায়? এটা তো অবশ্যই একটা অমূল্য জিনিস। প্রচন্ড ভালো লাগছে দুজনকে দেখতে, আর আমরা তো সবসময় তোমাদেরকে দেখি একদম অন্য রকম ভাবে, তো দর্শকেরও নিশ্চয়ই ভালো লাগে। কংগ্রাচুলেশনস Thank you, দুজনকেই। দর্শকদেরও প্রশ্ন আশা করি এবং আমাদেরও জানার থাকে, তোমার এই যে এত সুন্দর একটা ইউটিউব ক্যারিয়ার, একদম অন্য রকম কন্টেন্ট ক্রিয়েশন, মানে এত প্রফেশন ছেড়ে ইউটিউব কেন? আমি তো গান বাজনা করার মানুষ, গান বাজনা করতে ভালোবাসি। যেমন কাক এখানে ডেকে চলেছে, হ্যাঁ, কাক যেমন কাকা করে আমিও তেমন গান গাই, কথা বলি। তো এই বিষয়টা নিয়ে আমি বিশেষ করে আগে কখনো কোনো প্ল্যান সেভাবে করিনি। চাকরি করতে চাইতাম না, যার জন্য গান বাজনা করতে চাইতাম, কথা বলতে চাইতাম, গল্প বলতে চাইতাম। সেটা প্রকাশ করার মাধ্যম ইউটিউব, এবং সেখান থেকেই এই জার্নি স্টার্ট। মানে যখন আমি স্টার্ট করি সেই সময় তো ইউটিউবার বলে বিশেষ কোনো কিছু তখন তো ছিল না, বা খুব নতুন সেই সময় প্রফেশনটা। তো সেই সময় আমাদের না ওরকম কোনো প্ল্যান ছিল না আমার, যে এখন যেমন ইউটিউব মানুষজন যখন করে তখন তারা ভাবে যে এখান থেকে আমি টাকা ইনকাম করতে পারবো, এবং টাকা ইনকাম করাটা ইউটিউব থেকে এটা একটা প্রাইম উদ্দেশ্য মানুষের। বা এখন এত চ্যানেলস হয়ে গেছে, এক একজন এক এক জনরাতে চ্যানেলস, ইনফ্যাক্ট ইউটিউবকে কেন্দ্র করে নিউজ চ্যানেলও তৈরি হয়ে গেছে, কারণ ইউটিউবে কোনো ইনফরমেশন প্রোভাইড করলে সেখান থেকে মনিটারি বেনিফিট হয়। কিন্তু আমি যখন স্টার্ট করছি সেই সময়টায় কিন্তু এই ধরনের ব্যাপারগুলোকে নিয়ে আমি অত অবগত ছিলাম। তো ইট ওয়াজ জাস্ট স্টার্টেড, করতে 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 এই জায়গায়। তোমার পাশে যেহেতু আজকে প্রিয়াঙ্কা দি রয়েছে, তো আমি দুজনকেই কোশ্চেন করতে চাই যে তোমাদের কাছে প্রেমের সংজ্ঞাটা কি? সামনে সরস্বতী পূজা গেছে, মানে যেটাকে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে বলে, তারপর তোমরা সদ্য বিবাহিত, তো তোমাদের কাছে এটা আমি জানতে চাইবো। বলো, তুমি বলো। মানে আমি সবসময় ওর সাথে প্রেম করে একটা জিনিসই বুঝেছি, যে প্রেমের আলাদা করে সংজ্ঞা কিছু থাকে না। প্রেমটা একটা অনুভূতি, যেটা প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক সিচুয়েশন, বিভিন্ন রকম আমাদের পরিস্থিতি আসে, সেই পরিস্থিতিগুলোতে আমরা কিরকম ফিল করছি একে অপরের পাশে থেকে, ঝগড়া করে বা খুনসুটি করে, যেভাবেই হোক না কেন, সেই ফিলিং গুলোই না একটা প্রেম। মানে সেটা ঝগড়া হলেও সেটা প্রেম, সেটা ভালোবাসা হলেও প্রেম। এবং ইনফ্যাক্ট মানে যদি আমরা একসাথে কোথাও বেরোই, আমাদের দেখলে কেউ বলবে না যে আমরা বিবাহিত কাপল, আমাদের দেখে মনে হয় যে আমরা বেস্ট ফ্রেন্ডস। মানে আমি অন্য কাউকে বিয়ে করেছি, ও অন্য কাউকে বিয়ে করেছে, আমরা দুজন একসাথে ঘুরতে বেরিয়েছি, এবং বাইরে বেরোলে ওই আনন্দ করাটাও একটা প্রেম। মানে আমাদের কাছে প্রেমটা খুব স্বতঃস্ফূর্ত, যেটা প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক সময়ের সাথে সাথে বাড়তে থাকে। তোমার প্রেম মানে প্রেমের আলাদা করে কি আর সংজ্ঞা দেবো? যা ভালো লাগে তাই প্রেম, যা ভালো লাগে তাই প্রেম, যা মনকে আনন্দ দেয় তাই প্রেম, যা মনকে দুঃখ দেয় তাও প্রেম। কারণ দুঃখ তুমি তখনই পাও যখন তোমার এক্সপেক্টেড কিছু হয় না, বা তুমি মন থেকে কিছু চেয়েছো সেটা হচ্ছে না। হ্যাঁ, তো মন থেকে চাওয়া জিনিস হচ্ছে না বলে দুঃখ হচ্ছে, তার মধ্যেও প্রেম লুকিয়ে আছে। তো প্রেমের সংজ্ঞা বিস্তর, তো সেই সংজ্ঞা আমার মনে হয় প্রত্যেকটা বয়সের ধাপে ধাপে সময়ের সাথে সাথে বদলায়। আমাদের দুজনের ক্ষেত্রে প্রেম বলতে উই আর মোর ফোকাসড অন ওয়ার্ক, উই আর মোর ফোকাসড অন আওয়ার মেন্টাল হেলথ, এছাড়া আমাদের ফ্যামিলি, তো এই সব মিলে মিশে একটা প্রেমের সংজ্ঞা আমার কাছে।
ভীষণ সুন্দর লাগে। তো অনেক রকমই আমরা ইউটিউবে ক্রিয়েশন দেখতে পাই, কন্টেন্ট দেখতে পাই, তার মধ্যে থেকে মোটিভেশনাল স্পিকার, এই বিষয়টা তুমি কিভাবে মানে উপস্থাপনা করলে, বা তুমি কি ভাবলে এই মোটিভেশনাল স্পিকারের ব্যাপারটা তোমার মাথায় কিভাবে এলো? দেখো, ক্যামেরার সামনে তুমি কোনো কিছু ফেক প্রিটেন্ড করতে পারো না। তুমি যে মানুষটা সেটাই তুমি। নিজের আর্টের মাধ্যমে আমার মনে হয় তাই হয়, যে মানুষ যতক্ষণ না পর্যন্ত রিয়েল হতে পারে, অরিজিনাল হতে পারে, ততক্ষণ তার আর্ট বলো বা তার কর্মক্ষেত্র বলো, কোনো জায়গাতেই সে 100% দিতে পারে। তো মোটিভেশনাল ভিডিও বানানোটা কোনো প্ল্যান নয়, মোটিভেশনাল ভিডিও বানানোটা আউট অফ প্যাশন। আমি নিজেও নিজেকে ইতিবাচক কথা বলতে ভালোবাসি, অন্যদেরকেও ভালোবাসি ইতিবাচক কথা বলতে। নেতিবাচক কথার থেকে যতটা দূরে থাকা যায়, নেতিবাচক চিন্তা ভাবনা থেকে যতটা দূরে থাকা যায়, সেটা সেই নিয়েই আমার লড়াই সবসময়, আমার নিজের সাথে, নিজের মনের। তো আমার লড়াইটা বেসিক্যালি তো নিজের মনের সাথে। তো ওই লড়াইটা করতে করতে আমি যা শিখেছি সেই জিনিসগুলো আমি বলেছি, যা অনুভব করেছি তা বলেছি। হ্যাঁ, তো ইট ওয়াজ নট প্রি প্ল্যান্ড। আমার গানগুলোর মধ্যে অনেক মোটিভেশনাল কথা আছে। তো সেই গানের কথাবার্তার মাধ্যমে আমার মোটিভেশনাল জার্নি শুরু, স্পিকিং জার্নি শুরু। এবং পরবর্তীকালে এটার জন্য তোমরা আমাকে শুনেছো, তোমরা আমাকে এখনো পর্যন্ত হয়তো শোনো। এখন যদিও বড় কন্টেন্ট অত দিই না, কিন্তু তাও মাঝে মাঝে ইনস্টাগ্রাম রিলস এর মাধ্যমে বা বিভিন্ন শর্ট কন্টেন্ট, শর্ট ভিডিওস এর মাধ্যমে তো ডেফিনেটলি এখনো পর্যন্ত চালিয়ে যাই। এই যে তোমার এত বছরের ইউটিউব ক্যারিয়ার, এখানে ট্রোলিং বিষয়টাকে তুমি কিভাবে, ট্রোলিং বিষয়টা আজকালকার দিনে খুব বাজে একটা ব্যাপার হয়ে গিয়েছে, সবাইকে কোনোভাবে ভালোভাবে এফেক্ট করছে, কোনোভাবে খারাপভাবে এফেক্ট করছে। তো তুমি কিভাবে জিনিসটাকে সামলাও বা দেখো ট্রোলিংটাকে? আমার কাছে কিছু যায় আসে না, ঠিক আছে, I don't care about it at all. তার কারণ হচ্ছে আই এম হিয়ার টু ডু মাই ওয়ার্ক, ঠিক আছে। আমার মনে হয় যে দিন শেষে গিয়ে তোমার যদি হাতে ব্যথা হয়, তোমার পাশে তোমার বন্ধু থাকলেও ও হয়তো জানতে পারবে তোমার হাতে ব্যথা হচ্ছে, কিন্তু ব্যথাটা তোমাকেই সাফার করতে হবে। তো আই অ্যাম লিভিং মাই ওন লাইফ। আমার নিজের জীবন নিজে কাটাচ্ছি, এবং এই নিজের জীবন কাটানোর জন্য আমার এত 10 দিকের কথায় কান দিলে হবে? আমার কাজটা আমাকে করতে হবে। যে ট্রোল করছে তার কন্টেন্ট হয়তো ওটা, তো সেই কন্টেন্ট নিয়ে সে যদি অনেক দূর এগিয়ে যেতে পারে তো যাক না, আমিও আছি, সেও আছে। ঈশ্বরের কৃপায় যদি দুজনেই বেঁচে যাই, তাহলে 20 বছর বাদে যখন তার মুখোমুখি হব, তখন তাকে বলবো, দেখি রে, ট্রোল করেছিলি সেদিন। সে যদি আমার থেকে উচ্চ পজিশনে থাকে, তাহলে সে আমাকে বলবে বেশ করেছিলাম। সে যদি আমার থেকে পজিশন বলতে আমি একবারও বলছি না যে টাকা পয়সার দিক থেকে, সম্মানের জায়গায়, মানুষের মনে থাকার জায়গায়, টাকা পয়সার কথা একদমই নয়, যদি সেই জায়গায় সে যদি আমার থেকে নিচের স্তরে থাকে, তাহলে আমাকে আর তাকে কোনো উত্তর দিতে হবে না। আমার সামনে আসাটাই তার জন্য হয়তো একটা অনেক বড় থাপ্পড় হতে পারে তার কাছে, তাই না? তো আমার মনে হয় না যে খুব বেশি পার্সোনালি নিয়ে কাউকে উত্তর করার কোনো মানে আছে। কারণ কত রকম মানুষ, কত দিকে, কে কত রকম ভাবে ট্রোল করছে, কার বন্ধু বান্ধব কিরকম, কে কেমন পরিসরে বড় হয়েছে, কে কেমন শিক্ষা দীক্ষায় বড় হয়েছে, তার উপর তো আর আমাদের হাত নেই। তো যদি আমি ভুল করি, লোকে তাহলে আমাকে ট্রোল করবে। যদি আমি কাজ করি, লোকে আমাকে ট্রোল করবে না। তার মধ্যেও কিছু লোক আছে, যখন ধরো প্রেত কথায় অডিও দেওয়া, ভয়েস মডিউলেশন, তো এরকম কিছু লোক আছে যাদের মনে হয় এটা কোনো শিল্পের পর্যায়ে পড়ে না। তো আমি তাদেরকে এটাই বলতে চাই যে প্লিজ, আমি যেমন একটা প্ল্যাটফর্ম দাঁড় করিয়েছি, তুমিও তাহলে সেরকমই করো। তুমিও একটা গল্প বলো। তুমি যখন মনে করো আমার কাজটা শিল্প নয়, তাহলে তুমি এই শিল্পটা করো। তুমি যদি আমার থেকে বেটার করো, তাহলে তো লোকে বলবে। তুমি যদি আমার থেকে বেটার না করতে পারো, তুমি যদি সেখানে গিয়ে দাঁত ভেঙে বসে থাকো, তাহলে সেটা তোমার নিজের কাছেই নিজের পড়ে। তো তুমি একটা অন্য একদম জনার থেকে, তো সেই জায়গা থেকে দুজনের প্রেমের গল্পটা শুনতে চাইছি আমি একটু, আমাদের দর্শকও খুব ইন্টারেস্টেড। দেখো, আমার কোনো জনরা নেই, আমি প্রথমেই বলে দিই, আমার কোনো জনরা নেই, আমার কোনো স্পেসিফিকেশন নেই। আমি মনে করি যে ও অ্যাকচুয়ালি তাই, মানে ওর কাছে কিন্তু মানে ও সব শিখতে চায়। ওর কাছে প্রত্যেকটা জিনিস আমি নতুন ভাবে শিখবো, আমি নতুন ভাবে জানবো। সেটা যে কোনো কালচারাল দিক থেকে হতে পারে, কোনো শিক্ষার দিক থেকে হতে পারে,
সেটা অ্যাস্ট্রোলজিও হতে পারে, মানে ও সব কিছুই ওর কাছে এটা কি করে হয়, মানে প্রত্যেকটা মুহূর্তে ওর মধ্যে পডকাস্টিং যে ব্যাপারটা, পডকাস্ট যে করে জানার ইচ্ছা প্রচন্ড। ওর, মানে সেই যে কোয়েশ্চেন আনসার্স যে প্যাটার্নটা, এই কোয়েশ্চেন আনসার্স প্যাটার্নটাও সব জায়গায় খাটায় এবং সব জায়গা থেকে খুঁটিয়ে খুঁটিয়ে সেই দরকারি জিনিসগুলো জেনে নিয়ে বাকি যেগুলো অদরকারি সেগুলোকে খুব একটা পাত্তা দেয় না, ইগনোর। তো দরকারি জিনিসগুলো কালেক্ট করতে খুব ভালোবাসে। আমার মনে হয় যে মানে হিউম্যান নেচার হচ্ছে অ্যাডপ্ট করা, অ্যাডাপ্টেশন হিউম্যান নেচারের একটা অনেক বড় পার্ট, এবং শুধুমাত্র হিউম্যান নেচার না, যে কোনো নেচারেরই পার্ট হচ্ছে অ্যাডাপ্টেশন। নেচার অ্যাডাপ্ট করে নেয় নিজেকে। যে আমি যেটা করি যে আমার কোনো জনরা নেই বলতে বেশি ভালোবাসি, আর গান গাওয়ার সময় কোনো স্পেসিফিক জনরাতে গান গাইতে হতে পারে ভালোবাসি, বা গল্প বলার সময় ভূতের গল্প শুনতে বেশি ভালোবাসি বা বলতে বেশি ভালোবাসি। কিন্তু আমার ক্ষেত্রে যে কোনো কাজই সে যদি আমার ইন্টারেস্টিং লাগে দেন আমি সেটা জানতে রাজি, এবং যদি আমার মনে হয় যে আমি কিছু ভাবছি তাহলে সেই কাজটাকে যেই ওয়েতে উপস্থাপনা করা যায়, সেটা ডান্স হতে পারে, সেটা গান হতে পারে, সেটা গল্প বলা হতে পারে, সেটা শর্ট ফর্ম ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন হতে পারে, আমি সবকিছুই করতে রাজি। বর্তমানে স্পটিফাইতে ভীষণ একটা মানে তোমাকে নিয়ে গমগম চলছে, একদম টপ 10 এর মধ্যে তুমি রয়েছো। তো সেখানে মহাভারতে কৃষ্ণের চরিত্রে তুমি তোমার ভয়েস আমরা শুনতে পাচ্ছি। কৃষ্ণের চরিত্র মহাভারতে একটা অদ্ভুত, মানে তার চরিত্রটা খুবই একটা কমপ্লিকেটেড প্লাস খুব একদম ডেডিকেশন একটা চরিত্র। এই চরিত্রটা করতে তুমি নিজেকে কিভাবে প্রিপেয়ার করেছো, মানে এই চরিত্রটাকে বলার জন্য, এই ইমোশনস গুলোকে ফুটিয়ে তোলার জন্য? দেখো, যখনই কোনো চরিত্র করতে হয় তখন মানে আই অ্যাম ডেডিকেটেড টু মাই এভরি ক্যারেক্টার্স, যখনই আমি কোনো ক্যারেক্টার করছি। কিন্তু কৃষ্ণ চরিত্রের ক্ষেত্রে ডেফিনেটলি এটা একটা কঠিন কাজ, তার কারণ মানে যে সর্বত্র আমি তা হব কি করে, যাহা সর্বত্র তাহা আমি হইব কি করে, এরকম ব্যাপার আছে। তো এই আকাশ বাতাস গাছপালা ফুল ফল, এই মাইক এই তুমি, সবই 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 সেই পরমাত্মার অংশ। তো তার মানে এই চরিত্র করতে গেলে আমাকে তুমি হতে হয়, আমাকেও হতে হয়, আমাকে পাখি হতে হয়, আমাকে গাছ হতে হয়, আমাকে মাটি হতে হয়। তো এই যে হয়ে ওঠাটা, এই হয়ে ওঠাটার মধ্যে সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা আমি নিজেকে খুঁজেছি যে আমি কে তাহলে। তো আমি যখন পারফর্ম করেছি তখন আমি নিজের বেস লাইনটাকেই রেখেছি, কারণ আমাকে ডিরেক্টোরিয়াল টিম থেকেও বলা হয়েছিল যে তুমি নিজে যেভাবে কথা বলো, মানে এখন আমি তোমাদের সাথে যেভাবে কথা বলছি পুরোপুরি এরকম নয়, এর সাথে আরেকটু ডেফিনেটলি ভয়েস মডুলেশন অ্যাড করে তুমি যেভাবে কথা বলো, তোমার নিজস্ব যে আওয়াজটা আছে সেই আওয়াজটাই আমাদের দরকার, তোমার কথা বলার ধরনটাই আমাদের দরকার। তো তাছাড়া বিভিন্ন রকম প্র্যাকটিস, নিজেকে পলিশ করা, পুরোনো মহাভারতকে রেফারেন্স হিসেবে নেওয়া, ঠিক আছে, ওগুলোকে দেখা, বিআর চোপড়ার মহাভারত দেখা, হ্যাঁ, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে এই চরিত্র আমায় করতে হয়েছে, শিখতে হয়েছে, এবং সর্বোপরি নিজেকে চিনতে হয়েছে। নিজের মতো করে আমি যেই চরিত্র করেছি শ্রীকৃষ্ণকে সাজিয়েছি। এই যে ইউটিউবের মাধ্যমে তোমরা তো কন্টেন্ট ক্রিয়েট করছো সর্বদাই, এবং এই এটার মাধ্যমে দর্শকদের, তোমার ফলোয়ার্সদের, দর্শকদের কিভাবে তোমরা ইতিবাচক একটা পার্সপেক্টিভ দিতে পারবে, এবং তারা তোমাদের দেখে কতটা পজিটিভিটি ফিল করবে, এটা তোমাদের হাতেও খানিকটা থাকে, তোমাদের ক্রিয়েশনের মধ্যেও সেটা থাকে। এই নিয়ে তুমি কি বলতে চাও? ক্রিয়েট করে যাচ্ছি, আমার মনে হয় সঠিক ইন্টেনশনের সাথে কোনো জিনিস ক্রিয়েট করলে সেটা মানুষের মনে রিফ্লেক্ট করে, এবং অলরেডি সেটা হয়তো রিফ্লেক্ট করছে মানুষের মনে। মানুষ গল্প শুনতে ভালোবাসছেন, মানুষ ইতিবাচক চিন্তা ভাবনা করতে ভালোবাসছেন, ভিডিওস দেখে কমেন্ট দেখে বুঝতে পারছে। তবে এটা গোটা সমাজকে একবারে চেঞ্জ করা সম্ভব না। যেমন একদিকে তুমি যেমন হচ্ছে ধর্মীয় কথা বলতে পারো, আবার অন্যদিকে ধর্মীয় কথা বলেই কিন্তু অন্য আরেকটি ধর্মের বিরুদ্ধে মানুষকে কিন্তু উত্তেজিত করে দেওয়া যায়। তো সব ধরনের কন্টেন্টই তো আছে। আমরা সবসময় চেষ্টা করি আমাদের কাজের মাধ্যমে যাতে নিউ জেনারেশন ডেফিনেটলি কিছু শিখুক না শিখুক, সবার আগে এন্টারটেইনড হয় তারা, এবং সে যদি আমার স্কিলটাকে অ্যাকোয়ার করতে চায় তাহলে ডেফিনেটলি আই অ্যাম দেয়ার টু হেল্প ইউ।
এবং তারপরে দেখা যাক সামনে আরো কি কি কাজ আসে, তার বেসিসে মানুষজন কিরকম কি করে। একদম একদম। আরেকটা জিনিস যেটা জানতে চাওয়ার, এই যে ইউটিউবের জন্য বা এই সোশ্যাল মিডিয়া বা বর্তমানে এই সমস্ত কিছু রমরমা বেড়ে যাওয়ার জন্য কোথাও গিয়ে কি মানুষ বই থেকে খুব পিছিয়ে পড়ছে, যে অ্যাকুরেট জিনিসগুলোর থেকে পিছিয়ে পড়ছে? দেখো, তুমি যেটা বলছো যে এখানে দুটো ব্যাপার, দুটো প্রশ্ন আসছে। তুমি যে প্রশ্নটা করলে সেখানে একটা হচ্ছে মানুষ কি বই থেকে পিছিয়ে পড়ছে, আর 2 নম্বর হচ্ছে মানুষ কি অ্যাকিউরেট ইনফরমেশন বা অ্যাকিউরেট নলেজ থেকে পিছিয়ে পড়ছে। একদম। দেখো, বই থেকে তো মানুষ একটু তো পিছিয়ে গেছে, 100% ডেফিনেট। হুম বইমেলায় আমরা ছোটবেলায় যা ভিড় দেখেছি, এখন কিন্তু বইমেলার ভিড়, আমি সেদিন গেছিলাম, তো বইমেলার ভিড় কিন্তু তুলনামূলক কম। হ্যাঁ। এক, অ্যান্ড দিস ইজ নট আ গুড থিং ফর আস। এক নম্বর, কারণ পড়ার অভ্যেস নতুন প্রজন্মের চলে যাচ্ছে। হুম। তো পড়ার অভ্যেস চলে যাওয়ার ফলে কনসেন্ট্রেশনের অভাব হচ্ছে, কারণ পড়ার অভ্যেস মানুষের যখন থাকে তখন মানুষের কনসেন্ট্রেশনের প্র্যাকটিসটা হয়ে যায়, যেটা কিন্তু শোনার সময় হয় না। তার কারণ যখন তুমি শুনছো, তুমি একটা জিনিস খেয়াল করে দেখবে, তুমি যখন বই পড়ো তখন ইউ আর টোটালি ইনটু দ্য বুক। মানে হেডফোনে কোনো একটা কিছু শুনছো, তখন কি হচ্ছে যে তুমি শুনতে শুনতে হয়তো হঠাৎ করে দেখছো ওই নিচে একটা লোক সাইকেল নিয়ে পড়ে গেছে, তো তোমার ব্রেনটা কিন্তু খুব সহজেই সাইকেল নিয়ে পড়ে যাওয়া লোকটার দিকে চলে যায়। সো বই পড়ার অভ্যেস কমেছে, এবং এটা আমার মনে হয় খুব খারাপ একটা অভ্যেস, বিশেষ করে নিউ জেনারেশনের জন্য, বা ছোট থেকে যারা আজকে বড় হচ্ছে। এখন তো বাচ্চারাও মোবাইলে সারাদিনই, তো মায়েরা তাদের বাচ্চাদেরকে, মায়েরা নিজেরা রিলস দেখবে বলে বাচ্চাদেরকে রিলস খুলে দিয়ে দেয়। আমরা ছোটবেলায় এমন পাইনি, তার কারণ আমাদের মায়েদের ফোকাসটাই ছিল যে ছেলেটাকে বড় করব কি করে, মেয়েটাকে বড় করব কি করে, পড়াবো এই করবো। এখন তো আমার অনেক বহু বন্ধু বান্ধবদের বউদেরকেও দেখি যে নিজেও রিলস দেখছে, বাচ্চাও রিলস দেখছে। তো মানে তুমি বুঝতে পারছো যে হচ্ছে, তার মানে একটা ছোটবেলা থেকে একটা বাচ্চা যখন সে ধরো কোনো একটা রিলস দেখছে, সেখানে ধরো একটা কেউ বিকৃত মুখ নিয়ে কেউ কিছু একটা অভিনয় করছে, তো তখন সেটা যখন এই কমেডি ভিডিওস দেখছে কোনো একটা, বা এমন কোনো অশালীন মন্তব্য শুনছে সে কোনো একটা ভিডিওতে, তখন সেই বাচ্চাটা ছোটবেলা থেকেই সাবকনশিয়াস মাইন্ডে কি ঢুকে যাচ্ছে যে দিস ইজ নর্মাল। আমার কাছে ছোটবেলায় গালাগালি দেওয়াটা নর্মাল ছিল না, তাই না? বড় হয়ে যখন কলেজে গেছি তখন নর্মাল হয়েছে, স্কুলে যখন একটু বড় হয়েছি তখন নর্মাল হয়েছে যে ওকে, মানে গালাগালিও দেওয়া যায় একটা বন্ধু। কিন্তু যখন ছোট ছিলাম তখন এটা নর্মাল ছিল না। তো এখন তুমি ভাবো, একটা ছোট বাচ্চা যখন ক্লাস ধরো 1-2 পড়ে, সে যখন দেখছে যে কেউ একটা তার পছন্দের ক্রিয়েটার গালাগালি করছে, তখন তার কাছে কিন্তু ক্লাস 1-এ গিয়েও তার গালাগালি দেওয়াটা নর্মাল। ইনফরমেশনের ব্যাপার যেটা বলছো, অ্যাকুরেট ইনফরমেশন বইয়ের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু আমার মনে হয় ইন্টারনেট আরো বেশি অ্যাকিউরেট ইনফরমেশনের জায়গা। বইয়ের থেকেও বেশি অ্যাকিউরেট ইনফরমেশন তুমি ইন্টারনেট থেকে পেতে পারো, ইফ ইউ ক্যান সার্চ। অ্যাকচুয়ালি যারা না শিক্ষাগত যোগ্যতাটা মানে থাকে, কিন্তু বুদ্ধিটা থাকে না। ধরো পুঁথিগত বিদ্যার জায়গায় ডিগ্রি থাকে, আমরা ডিগ্রি থেকে জানা বেশি শিখি, আমরা আশপাশে দেখে তার থেকে অনেক বেশি শিখি। এবং আমাদের ছোটবেলাতে আমরা যে বইটা পড়তাম সেটার মধ্যেও আমরা ভিজুয়ালাইজ করতে পারতাম অনেক কিছু। এখন মানুষ পড়াটাই ছেড়ে দিচ্ছে, সে ফোনই হোক কিংবা বই। আমরা বড় কোনো কমেন্ট দেখলে বা বড় কোনো লেখা দেখলে, বাবা এত বড় থাক পড়বো না বলে স্ক্রল ডাউন করে দিই, বা মানে আমরা স্কিপ করে যাই জিনিসটা। কিন্তু এটা কিন্তু মানে আমাদের সময় ছিল না, কেউ বড় কিছু লিখলে আমরা বসে পড়তাম ওটা, যে কি লিখেছে। বা বইটা যেহেতু আমরা, আমাদের তো আর তখনকার দিনে এত ফেসবুকের চল বা এত ইনস্টাগ্রাম, এত সোশ্যাল মিডিয়া এত ছিল না। এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে মানে শুধুমাত্র এআই এর জগৎ, এখন শুধু লোকে বলে এআই এর জগৎ, তো এই এআই এর জগতে পড়ার অভ্যেসটা চলে যাওয়াও কিন্তু একটা বিরাট বড় লস আমাদের সামাজিক। এখানে আরেকটা সুবিধা আছে, যেটা হচ্ছে আগে যেমন ধরো এআই এর জগতের সবথেকে বড় সুবিধা যেটা, এআই ইজ আ বুন, ঠিক আছে, ইফ ইউ ক্যান ইউজ ইট। সবকিছুই তোমার কাছে আশীর্বাদ যদি তুমি ব্যবহার করতে পারো। তুমি চাকু দিয়ে তুমি তোমার নিজের গলা কাটবে, নাকি হচ্ছে তুমি ফল কাটবে, দ্যাট ইজ আপ টু ইউ। এআই এর ব্যাপারটা যেটা, যে এআই হওয়ার সুবিধা, যেটা আমি যেমন করি, ধরো একটা কোনো ইনফরমেশন পাওয়ার জন্য আগে আমাকে ধরো 4টে বই পড়তে হতো, আর অ্যাকিউরেট প্রপার ইনফরমেশন নেওয়ার জন্য আমার এখন ওর সবের দরকার নেই। আমি নর্মালি গিয়ে চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করতে পারি যে আমার এইটুকু ইনফরমেশন দরকার, আমার খুব পার্টিকুলার ইনফরমেশন যদি লাগে। এখনকার যুগে মানুষ ওভার ইনফরমেশন কি, পার্টিকুলার ইনফরমেশন দরকার। পার্টিকুলার ইনফরমেশনটা কিন্তু আমি তোমার এআই এর মাধ্যমে বলো বা গুগল সার্চ ইঞ্জিনের মাধ্যমে বলো,
চ্যাট জিপিটির মধ্যে বলো সহজেই পেতে। চিরকাল শেষে দর্শকদের মধ্যে একটা এফেক্ট ফেলতে বা তাদের পজিটিভ রাখতে কি কি দায়িত্ব নেওয়া উচিত? দায়িত্ব কি নেওয়া উচিত একটা মানুষের? দেখো সত্যি কথা বলতে যে Actually আমি না কোনো দর্শক- আমি কোনো কারোর মানে খুব একটা দায়িত্ব নিয়ে কাজ করেছি জীবনে আমার মনে হয় না। লোকের যদি মনে হয় যে আমি দায়িত্ব নিয়ে কোনো কাজ করেছি তাহলে সেটা আমার প্রাপ্তি। হুম, যে কারণ মনে হয়েছে যে আমি দায়িত্ব নিয়ে করেছি একটা কাজ। আমি দায়িত্ব নিয়েছি শুধু নিজের। হুম, যে আমি এই কাজটা করতে পারি, আমি এই কাজটা করব এবং একটাই আমার উদ্দেশ্য যে এই কাজটার মাধ্যমে আহ আমি কাউকে কোনো ভুল পথে চালিত করে দিলাম না। দিদি কি বলবে? হুম, perspective। দেখো আমার জোনটা তো পুরো আলাদা। আমি তো ডান্স নিয়েই বড় হয়েছি, ডান্স নিয়েই পড়াশোনা করেছি। তো আজকের দিনে দাঁড়িয়ে মানে তুমি যতই ভালো কথা বলতে যাবে, তোমাকে সমাজকে বদলানোর চেষ্টা যদি করার মতন কিছু কথা বলে থাকো, তাকে কিন্তু পোক করার জন্য প্রচুর লোক আছে। কিন্তু ইউজুয়ালি বলতে গেলে মানে পাতি কথা বলতে গেলে তোমার কথাটা কেউ শুনবে না। তো তুমি এমন কিছু যদি করার চেষ্টা করো যে না আমি একটা এমন পজিটিভ কিছু বলবো যেখানে মানুষ শুনবে, মানুষ আমার কথাটাও শুনবে মন দিয়ে। হুম। শোনে না। Right, আজকে প্রেম নিয়ে দুটো কথা যদি তুমি বলো সবাই শুনবে, দুঃখ নিয়ে কথা বলো শুনবে। ভূত প্রেত তো পছন্দই করে, প্রেত কথা এত হ্যাঁ, ফেমাস, দ্যাটস একদম। রাইট। কিন্তু আজকে নাচ একটা ক্লাসিক্যাল ডান্সার, আমি সবসময় পড়াশোনাটা ক্লাসিক্যাল নিয়েই করেছি, আমি ডান্সের দিক থেকেই বলছি, আমি অন্য জোনটা হয়তো অতটাও ভালো মতন বলতে পারবো না, কিন্তু আমার নাচের ক্ষেত্রে আমি দেখেছি যারা ক্লাসিক্যাল ডান্সার, আমরা ছোটবেলা থেকেই শিখে এসেছি ক্লাসিক্যাল করা মানে সব রকম ডান্স করতে পারা যায়। হুম। ক্লাসিক্যালটা হচ্ছে তোমার গ্রামার, হুম। সেই জিনিসটা যদি তুমি স্ট্রংলি করতে পারো তাহলেই তুমি পরবর্তী ক্ষেত্রে ভালো কিছু করতে পারবে। ইনফ্যাক্ট তুমি দেখেও অনেক জিনিস ট্রাই করতে পারবে যেটা তুমি তোমার মতন গ্রেস দিয়ে করতে পারবে। এক্স্যাক্ট ওয়েস্টার্ন ডান্সার্সদের কিন্তু ঝপ করে ওই ফর্মটা আসতে চায় না। বাট আমার ডান্সের ক্ষেত্রে আমি অনেক জিনিসই দেখেছি যে নাচটা মানুষের পছন্দ হলেই দেখবে। হুম। তো আমি যদি আজকে আপগ্রেডেড করি, আমি খুব আপগ্রেডেড করলাম, আমি একটা কিছু হ্যান্ড পশ্চার্স আমি এখান থেকে এখানে নেওয়ার বদলে আমি শুধু এখান থেকে নিচে নামালাম, লোকে হয়তো বুঝবেও না। বলিউডটা কিন্তু আমার অ্যাডপশন, যেটা ও বলছিল, যেটা আমি অ্যাডপ্ট করেছি বাইরে থেকে, এটা আমি কোনোদিন শিখিনি। কিন্তু আজকের দিনে আমি বলে একটা ট্রাই করলাম বলে যদি আমি পোস্ট করি, সেখানে কোনো মানুষ আমার নাচটাকে জাজ করবে না। সেখানে আমার হাত কাটা স্লিভলেস পরেছি, আমার কোথায় কোমর দেখা যাচ্ছে, আমার কোথায় গলা দেখা যাচ্ছে, আমি পারলে একটা যদি আমি পুরো চোখটুকুও দেখা যায় তাহলেও কেন দেখা যাচ্ছে। তো আমি যদি ভালো কিছু শেখানোর চেষ্টা করি, লোকে এমনিও শিখবে না অমনিও শিখবে না। সো বেটার তুমি তোমার এন্টারটেনমেন্টের জন্য যেরকম ভাবে দিতে চাইছো দাও, মানুষ ভালো যদি লাগে, যারা শিক্ষিত তারা ঠিক ভালোটুকুই দেখবে, যাদের বুদ্ধিগত দিক থেকে এখনো অনেকটাই বিকৃত মস্তিষ্ক, তাদেরকে আমরা নতুন করে চেঞ্জ করতে পারবো না, তারা যা দেখায় তাই দেখবে। খুব ভালোই লাগলো তোমাদের সাথে আড্ডা দিয়ে এবং থ্যাংক ইউ কথা থ্যাংক বলে। ইউ, তোমাদের বিকেল সাথে কথা টাইমটা বলে খুব ভালো কাটলো। হঠাৎ করে ছাদে আসার প্ল্যানটাও ভালোই হলো। একদম